ঠিক আছে প্রীতি, আমি তো শপিং করতে করতে হাঁপিয়ে গেছি। আজকে সকাল থেকে শপিং করছি। এরকম কেন বলছো? শপিং করাটা দরকার ছিল তো, তুমি তো সবসময় ব্যস্ত থাকো। আমার একটু তাড়া ছিল, কিন্তু তুমি আমাকে শপিং এর জন্য আটকে দিলে। শোনো না, আমাকে না ফুল কিনতে হবে, ওইদিকে ফুলের দোকান। আর কি বাকি ছিল? আমি কি ভুলে যাচ্ছি কিছু? আরে প্রীতি, চলো না, আমার দেরি হচ্ছে, বাড়ি যাব। আরে ওটা তো নেওয়াই হয়নি, আটা আর গরম মশলা বাকি, ওটাও তো লাগবে। মাম্মি আমার ক্রিম রোল চাই। ও আবার ক্রিম রোল চাইছে। আচ্ছা একটা কাজ করো, তুমি ফুল নিয়ে নাও, ওকে ক্রিম রোল এনে দাও। আমি ততক্ষণ গিয়ে আটা আর গরম মশলা নিয়ে আসছি। ঠিক আছে চলো, এসো। এতে ক্রিম রোল চাই তোমার? দাদা ক্রিম রোল দেবেন একটা, নিয়ে নাও। আর কিছু চাই না তো তোমার? এবার সোজা বাড়ি যাবো, তাড়াতাড়ি খেয়ে নাও, সব সময় তুমি দেরি করো কিন্তু। কেমন আছিস বাবু? তোর সাহস হলো কি করে আমার হাত ধরবার? ছাড়ো আমার, ছাড়ো ছাড়ো। কি করছিস কি? চল নিজের কাজ কর, চল এখান থেকে। এই ওই চল চল চল, একদম আসবি না। ছাড় ছাড় বলছি, ছাড় আমার বউকে, ছাড়। এই চল এখান থেকে, এরকম করছিস এখান থেকে, চল ভাগ এখান থেকে, ছাড়ো না বেশি এরকম করছিস না। ছাড়ো আমার মাকে, ছাড়ো 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 আমার মাকে, ছাড়ো। বাঁচাও বাঁচাও, ছাড় ছাড় আমার বউকে, ছাড়। এই চল ছাড় বলছি, চল চল, কেটে পড় কেটে পড় কেটে পড়, পুলিশ এসেছে, বাঁচাও। ছাড় বলছি, এই চল চল, কি হলো তোমার? চল পালা 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 পালা, চল পালা এখান থেকে। ওঠো, হাত ধরো আমার। আস্তে বসো। নিয়ে এসো সবাইকে। এগুলো কিভাবে সহ্য করবো স্যার? কতদিন চলবে এসব? স্যার ওদেরকে নিয়ে এসেছি স্যার। আরে শোনো, ছাড় বলছি, ছাড়, ওকে ছেড়ে দে, ছেড়ে দে। আরে পুলিশ দেখবে তো। সব কটাকে ভেতরে নিয়ে যাও। নিয়ে যাও এদেরকে। এটা পুলিশ স্টেশন, আমাদের নিজেদের কাজ করতে দাও। মজা পেয়েছো নাকি? বসো। আপনার ওয়াইফকে কবে থেকে ডিস্টার্ব করছে? স্যার অনেক দিন ধরে। পাড়ার ছেলে বলে আমি প্রত্যেকবার ভেবে পুলিশে কমপ্লেন করিনি, কিন্তু আজ তো এ আমার সামনে আর কোনো রাস্তাই ছাড়েনি। তুমি এই ব্যাপারে কিছু বলতে চাও? স্যার ক্ষমা করে দিন না ওকে, আর কোনোদিন এরকম করবে না। আপনি কে? আমার ছেলে স্যার। আপনি চিন্তা করবেন না, আপনি আপনার রিপোর্ট লেখান। 354A আর 354B দুটো ধারা চার্জে এর ওপর লাগাবো। একে কেউ বেলে ছাড়াতে পারবে না। গুপ্তাবাবু একে ক্ষমা করে দিন, এ ভুল করে ফেলেছে। ওর যদি জেল হয় তাহলে এর কেরিয়ার শেষ হয়ে যাবে। এটা ওর আগে ভাবা উচিত ছিল, যখন রাস্তার মধ্যে দাঁড়িয়ে আমার বৌদির গায়ে ও হাত দিয়েছিল। আপনার ওকে শাস্তি দেওয়া উচিত, আর আপনি উল্টে আমাদেরই বলছেন যে কেসটা ফিরিয়ে নিতে। বসো তোমরা। ব্যাস শেষবারের মতো ক্ষমা করে দিন একে, ও ভুল করে ফেলেছে। আর তুই কি দেখছিস? ক্ষমা চা এনার থেকে, ক্ষমা চা। সরি স্যার শেষবারের মতো ওকে ক্ষমা করে দিন। দেখুন, এটা আপনার নিজস্ব ডিসিশন। আমি বলি কি, আপনি অবশ্যই কমপ্লেন লেখান। এবারের মতো ছেড়ে দিন ইন্সপেক্টর স্যার, আমরা কোনো কমপ্লেন করতে চাই না। দাদা ছেড়ে দিন আপনি একে। আপনাদের মতো ভালো মানুষের জন্যই এরা মাথায় উঠে যায় আর অন্যজনকে ডিস্টার্ব করতে থাকে। আরও একবার ভাবুন কিন্তু। না ইন্সপেক্টর স্যার, আমি ভেবে নিয়েছি, এবারের মতো ছেড়ে দিন। চলো। পাবলিক প্লেসে মেয়েদের উত্ত্যক্ত করা আর অশ্লীল ঘটনা দিন দিন বেড়েই চলেছে, যার দায় কোনো না কোনোভাবে আমাদেরই। কারণ প্রায়ই আমরা এই ধরনের ঘটনাকে চুপচাপ সহ্য করে নিই। হয় আমরা অপরাধীর ভয়ে পুলিশে কমপ্লেন করি না, আর না হয় নিজেদেরই নিজেরা আশ্বস্ত করে থাকি যে যেটা হয়েছে সেটা শুধু একটা দুর্ঘটনা ছিল, যা দ্বিতীয়বার হবে না। কিন্তু আমাদের এই ধরনের ভাবনাই অপরাধীর সাহস বাড়িয়ে দেয়, আর তার পরিণাম কখনো কখনো আমাদের চিন্তা ভাবনার চেয়েও ভয়ঙ্কর হয়ে ওঠে। ভোপালে বসবাসকারী রজত গুপ্তের পরিবারের সঙ্গে ঠিক এমনটাই কিছু ঘটেছিল। তার এই ভাবনাটা কি সঠিক ছিল, নাকি পুলিশের হুঁশিয়ারি অসীম আর তার বন্ধুদের উপর সত্যি কোনো প্রভাব ফেলেছিল, নাকি অসীমকে ক্ষমা করে তার বিরুদ্ধে দায়ের করা কমপ্লেন ফিরিয়ে নিয়ে রজত অনেক বড় ভুল করল? এমন একটা ভুল যেটা শোধরানোর সুযোগ রজত কখনো পাবে কিনা জানি না। কত লেট হয়ে গেল, এত দেরি করলি কেন আজ উঠতে? চলো তাড়াতাড়ি। আরে আজ তুমি ছুটি নাও না, সন্ধ্যাবেলায় কিন্তু বিয়ে বাড়ি আছে, আর বিয়ে বাড়িতে না গেলে মিসেস আগরওয়াল কিন্তু খুব খারাপ ভাববে।
প্রীতি, আমি আগেই 5 দিনের জন্য ছুটি নিয়েছি। আজ তো অন্তত কিছুক্ষণের জন্য অফিসে যাই। আমার তো খুব ভয় লাগছে। সেদিন আমাদের সাথে ওই ছেলেগুলো যা করেছিল, ওরা আজ তোমার সাথে না উল্টোপাল্টা কিছু করে বসে। প্লিজ আমার কথা শোনো না, যেও না আজকে। তুমি টেনশন করো না প্রীতি, আমার কিচ্ছু হবে না। আরে উঠে পড়ো দেখি শোনা। বাবা না। আরে আমরা কাউকে ভয় পাই না, তাই না? হ্যাঁ বাবা। ভেরি গুড, চলো। তুমি আবার এতগুলো গয়না পড়লে? তুমি তো জানো এই রাস্তাটা কতটা নির্জন, আর দিনকালও কত খারাপ পড়েছে। আমি কি রোজ রোজ পড়ার সুযোগ পাই? বিয়ে বাড়ির অকেশনেই তো এগুলো পড়ি। বাবা আমার পেট ব্যথা করছে। আবার কি হলো কি এর পেটে? তোমাকে বারণ করেছিলাম না এতগুলো আইসক্রিম খাবে না? তুই ঘুমিয়ে পড়ছো না? তোর পেট এমনি ঠিক হয়ে যাবে। আরে এই এটা কি হলো? আমি দেখছি। সাবধানে যেও তুমি। হ্যাঁ। দেখো তোমাদের যে চাই নিয়ে নাও, আমাদের ছেড়ে দাও। আরে আমার ছেলেটাকে ছেড়ে দাও। চল নিয়ে এদের খেতে নিয়ে চল। এই নিয়ে যা, খেতে নিয়ে যা। হাইওয়েতে কিছু করবি না, ঝামেলা হয়ে যেতে পারে পরে। ওদেরকে খেতে নিয়ে যা, আমি গাড়িটা সাইড করে আসছি। আরে কি করছো কি তোমরা? কোথায় নিয়ে যাচ্ছ? চল 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 চলতে থাক, চল 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 চল। জানিস না, তুই পালা, লুকিয়ে যা কোথাও। চলো তাড়াতাড়ি চলো চলো চলো। আমি খুঁজে নিয়ে আসছি। কোথায় যাচ্ছ? আমার ছেলেকে ছেড়ে দাও, ছেড়ে দাও ওকে, ওকে ছেড়ে দাও। চল। শালা একবার পেলে তোকে আমি ছাড়বো না। আমার ছেলে কি করলে? আমার ছেলে কি করলে তোমরা? কি করলে তোমরা আমার ছেলে? বলো বলো বলছি। এই গয়নাগুলো সব খোল। ধরো ওকে। ছাড়ো আমাকে, ছাড়ো। আমার বাচ্চা কোথায়? আমার বাচ্চার সাথে কি করেছো? হ্যাঁ? কি করছো? কি করছো তোমরা? কি করছো? না না না, ছাড়ো। বাস চলে। স্যার, এ হলো সেই ট্রাক ড্রাইভার যে কন্ট্রোল রুমে ফোন করেছিল। স্যার আমি পেচ্ছাপ করবার জন্য হাইওয়েতে নেমেছিলাম, তখনই আমি দেখেছিলাম স্যার একটা গাড়ি এখানে দাঁড়িয়ে আছে। স্যার আমি গাড়ির ভেতরে উঁকি মেরে দেখি কেউ নেই।
এদিক ওদিক তাকাচ্ছিলাম, তখনই স্যার এক মহিলার চিৎকারের শব্দ শুনি। আমি ক্ষেতের দিকে যাই, আর ওখানে একটা লোকের লাশ পড়েছিল। তারপরে আর এগিয়ে যাবার আমার সাহস হয়নি, আর আমি আপনাকে কল করেছিলাম স্যার। স্যার, বাচ্চাটার একটা খেলনা পেয়েছি গাড়ির মধ্যে। তার মানে গোটা পরিবারই বেড়াতে বেরিয়েছিল। একটা কাজ করো, ড্যাশবোর্ড চেক করো, দেখো তাতে গাড়ির পেপারস থাকবে, আর গাড়ি কার নামে রয়েছে খোঁজ নাও। আর হ্যাঁ স্যার, ওর স্টেটমেন্ট নাও। চলে এসো। স্যার, এখানে একটা লাশ পড়ে আছে আর ওখানে একটা মহিলার লাশ পড়ে আছে। সানি কোথায়? আমার ছেলে। এক মিনিট, সার্চ করো, দেখো ওনার ছেলে আশেপাশে হয়তো রয়েছে। ওকে স্যার। শোনো, তোমরা ওইদিকে যাও। স্যার, হ্যাঁ, গাড়ির মধ্যে কিছু ডকুমেন্টস পেয়েছি যেটা কোনো রজত গুপ্তার নামে রেজিস্টার্ড। এক কাজ করো, বডিটা পোস্টমর্টমের জন্য পাঠাও, অ্যাম্বুলেন্স ডাকো। Yes, sir. ওনাকে হসপিটাল নিয়ে যেতে হবে। ওকে স্যার। রজত গুপ্তার বাড়ি কি এটাই? হ্যাঁ স্যার, এটাই। বলুন কি ব্যাপার? আপনি কে? স্যার, আমি ওনার ছোট ভাই। আপনার দাদার লাশ পাওয়া গেছে দেওয়াসুপাল হাইওয়ের ধারে। কি? ওনাকে কেউ গুলি করেছে। কে গুলি মেরেছে স্যার? ও তো বিয়ে বাড়িতে গিয়েছিল। আর স্যার, আমার বৌদি আর আমার ভাইপো সানি কোথায়? বৌদি হাসপাতালের এমার্জেন্সি ওয়ার্ডে রয়েছেন, সানিকে আমরা খুঁজছি। এটা ওই গুন্ডাগুলোরই কাজ স্যার। কোন গুন্ডা? ওই স্যার যারা আমার বৌদির সাথে অসভ্যতামি করতো স্যার। আমার দাদার সাথেও হাতাহাতি হয়েছিল ওদের স্যার। সামলাও নিজেকে আর তাড়াতাড়ি হাসপাতালে যাও। স্যার। চলো। তোল একে, গাড়িতে তোল। স্যার, আমি কিছু করিনি স্যার। স্যার, কিছু করিনি স্যার। স্যার, ছেড়ে দিন স্যার, আমি কিছু করিনি স্যার। স্যার, স্যার, ছেড়ে দিন স্যার। হ্যাঁ, হ্যাঁ। চল চল আরে স্যার, চল, আরে আরে স্যার, কি হয়েছে স্যার? চল আগে কি হয়েছে স্যার? ডাক্তারবাবু, প্রীতির অবস্থা এখন কেমন? ইন্সপেক্টর, এখন উনি আগে থেকে অনেকটাই ভালো আছেন, আর কিছুক্ষণের মধ্যে জ্ঞানও ফিরে আসবে। সানির কি হয়েছে ইন্সপেক্টর? কিছু জানতে পারলেন? থ্যাংক ইউ ডক্টর। খোঁজ করা হচ্ছে, তাড়াতাড়ি খোঁজ পাওয়া যাবে। আপনারা কারা? আমি রজতের বর্দা, দীপক গুপ্ত। ইনি আমার মা, ইনি আমার স্ত্রী প্রতিমা, আর এর শুভম আমাদের সব থেকে ছোট ভাই। স্যার, সানির কোনো খবর পাওয়া যাচ্ছে না, প্রীতিও অজ্ঞান হয়ে রয়েছে। তুই প্রীতির চিন্তা করিস না, ওর কোনো কিছু হবে না। ইন্সপেক্টর সাহেব, আমার খুব খুব ভয় লাগছে। আপনি আমার নাতিকে খুঁজে বের করুন না প্লিজ। আপনি চিন্তা করবেন না, আমরা চেষ্টা চালাচ্ছি, আপনার নাতিকে তাড়াতাড়ি খুঁজে পাওয়া যাবে। তোরা নিজেরাই মুখ খুলবি না খোলাবো? স্যার, আমরা কোনো দোষ করিনি স্যার, আমাদের ছেড়ে দিন স্যার। পুলিশকে দেখে পালাচ্ছিলি কেন? স্যার, কাল রাতে বারে আমাদের সাথে ঝগড়া হয়েছে স্যার। স্যার, আমরা ভাবলাম ওই কারণে আপনারা আমাদের খুঁজছেন স্যার, ওই জন্য আমরা পালালাম স্যার। বাজারের মধ্যে তোরা রজত গুপ্তার মুখে কালি লেপে দিয়েছিলি, বাজারে তোরা ওর স্ত্রীর হাত ধরে টানাটানি করেছিলি, তাও একবার নয়, বারবার। আর যেই সুযোগ পেয়েছিস অমনি খুন করে দিলি। ফের মিথ্যে কথা বলছিস। না স্যার, আমরা কিছু করিনি স্যার। না স্যার, কাল রাতে ওই আমরা বারে ছিলাম স্যার। কোন বারে ছিলিস? ক্লাসিক বারে স্যার। স্যার, আমাদের ওই অবস্থাও ছিল না স্যার যে আমরা কাউকে খুন করব। আমাদের বাড়ির লোককে জিজ্ঞেস করতে পারেন স্যার। ক্লাসিক বারে গিয়ে চেক করো যে এরা ঠিক বলছে কিনা। ঠিক আছে স্যার। স্যার, ক্রাইম সিনের আশেপাশে অনেক জিজ্ঞাসাবাদ করেছি,
না বাচ্চাটার খোঁজ পেয়েছি আর না বাচ্চাটার সংক্রান্ত কোনো তথ্য পেয়েছি স্যার। এমনও তো হতে পারে যে বাচ্চাটাকে কিডন্যাপ করা হয়েছে, কিংবা ওকেও মেরে দেওয়া হয়েছে রজতের মতো। একটা কাজ করো, হাইওয়ে সংলগ্ন যত পেট্রোল পাম্প আর ধাবা আছে প্রত্যেকটা চেক করো। হয়তো কেউ বাচ্চাটাকে দেখে থাকতে পারে, কোনো সূত্র পাওয়া যায়। আর হ্যাঁ, বাচ্চার ফটো সমস্ত শহরে ছড়িয়ে দাও, আশপাশের পুলিশ স্টেশন, চৌকি, সব জায়গায়। হ্যালো, হ্যাঁ, আমি এক্ষুনি আসছি। অপরাধ ঘটে গেছে, অপরাধী পালিয়ে গেছে। কিছু অপরিচিত লোক খুবই নির্দয়ভাবে রজত গুপ্তাকে খুন করেছে, আর এই ঘটনা রজতের হাসি খুশি পরিবারকে সম্পূর্ণ তছনছ করে দিল। এই হামলার উদ্দেশ্য কি শুধুই লুটপাট আর কিডন্যাপিং ছিল, নাকি অন্য কোনো ষড়যন্ত্রকে বাস্তবায়িত করা হয়েছে? আর সানি কোথায়? তাকে কি কেউ কিডন্যাপ করেছে? যদি তাই হয় তাহলে কে? এই সমস্ত প্রশ্নের জবাব হয়তো প্রীতি গুপ্তা দিতে পারত, যে এই ঘটনার একমাত্র আই উইটনেস। কিন্তু তাঁর এখনো পুরোপুরি জ্ঞান ফেরেনি। আপনার কি মনে হয় প্রীতির অবস্থা এখন কেমন? কন্ডিশন এখন স্টেবলই রয়েছে, কিছুক্ষণ আগে জ্ঞানও ফিরে এসেছে। আচ্ছা, আমি আপনাকে কিছু জিজ্ঞেস করতে চাইছিলাম। চেক আপের পরে আপনার কি মনে হয় প্রীতিকে রেপ করা হয়েছে? মেডিকেল চেক আপের পরে তো সেটাই মনে হচ্ছে, কিন্তু জানি না কেন প্রীতি সেটা স্বীকার করছে না। আপনারা কিছুক্ষণের জন্য একটু বাইরে যাবেন, ওনার সঙ্গে আমার একান্ত কিছু কথা বলার আছে। সেটাতে এক্স্যাক্টলি কি হয়েছিল আপনি আমাকে পরিষ্কার করে বলবেন? দেখুন, আপনি এভাবে চুপ থাকলে আমি আপনাকে সাহায্য করব কি করে? আপনার স্বামীকে হত্যা করা হয়েছে, আপনার ছেলে নিখোঁজ। আমার এটা জানা খুব দরকার যে সেই রাত্রে এক্স্যাক্ট কি ঘটেছিল। ওই রাতে আমরা দেওয়াস যাচ্ছিলাম বিয়ে বাড়িতে। তাহলে আপনি ডক্টরকে বললেন না কেন? স্বামী মারা গেছে আমার বাচ্চা জানি না এখন কোথায় আছে। আর যদি এখন আমার বাড়ির লোকেরা জানতে পারে যে ওই লোকগুলো আমার সাথে ওই রাতে কি করেছে, তাহলে এরা আমাকে শান্তিতে বাঁচতে দেবে না, সবাই আমাকে দোষ দেবে। আপনি চিন্তা করবেন না, এ কথা বাইরে ছড়াবে না, মিডিয়াতেও না, প্রেসেও নয়। আপনি কি এটা বলতে পারেন যারা আপনার এই অবস্থা করেছে তাদের দেখতে কেমন ছিল? কিছু মনে নেই আমার, খুব ভয় পেয়ে গিয়েছিলাম আমি। যতটা মনে আছে ততটা বলতে পারবেন? চেষ্টা করবো আমি। ঠিক আছে, আপনি আপনার স্টেটমেন্ট ওনাকে দিন। আমার গাড়ির সামনে মরবি নাকি? স্যার, আশপাশের সব এলাকায় গিয়ে সবাইকে জিজ্ঞেস করলাম, কেউই স্যার ওই বাচ্চাটার ব্যাপারে কিছু বলতে পারলো না, আর কেউ ওকে দেখেও নি। আর স্যার, কয়েকদিন ধরে এই এরিয়াতে ডাকাতির কোনো কেস রেজিস্টার হয়নি। পুরনো গ্যাংস ধরা পড়েছে বা ওদের মেম্বাররা সব পালিয়েছে। এটাতে কোনো নতুন গ্যাংও তো যুক্ত থাকতে পারে।
স্যার এগুলো হলো সেই ক্রিমিনাল স্কেচেস যেগুলো প্রীতি দেবীর বয়ান অনুযায়ী বানানো। এই ছবিগুলো সমস্ত শহরে ছড়িয়ে দাও আর স্টেটের সমস্ত পুলিশ স্টেশনে পাঠিয়ে দাও। আর হ্যাঁ, এই কেসটার আমার ডেলি আপডেট দরকার। ঠিক আছে স্যার। আমি জানি এটা সঠিক সময় নয় আপনার সঙ্গে কথা বলার, কিন্তু একটা বাচ্চার জীবনের ব্যাপার। আপনি এই তিনজনকে চেনেন? স্যার এরা তিনজন তো ভাই স্যার, অতুল, শেখর আর মানস। এদের তিনজনকে আমি চিনি। আপনি কি করে চেনেন? আমি রজতের কনস্ট্রাকশন কোম্পানিতে ম্যানেজার ছিলাম, ওরা ওখানেই কাজ করত। ওদের প্রায় রজতের সাথে ঝগড়া হতো। একদিন এমন ঝগড়া হয়েছিল স্যার, রজত ওদের বের করে দেয়। আপনি বলতে পারেন এদের কোথায় পাওয়া যাবে? ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ স্যার, স্যার লজের ম্যানেজার বলছে যে সাবনিস ব্রাদার আর এখন এখানে থাকে না, ওরা 1 বছর আগে গ্রামে চলে গেছে। ঠিক আছে, ওদের ওখান থেকে তুলে আনো। ঠিক আছে স্যার, আমি এক্ষুনি লোকাল পুলিশ স্টেশনে ইনফর্ম করে দিয়ে ওদেরকে তুলে নিচ্ছি স্যার। স্যার খুকারিয়া পুলিশ স্টেশন থেকে ফোন এসেছিল, ওরা সবাই গ্রাম থেকে পালিয়েছে। একটা কাজ করো, তিনজনের নাম্বারই সার্ভিলেন্সে দিয়ে দাও। ঠিক আছে। লোকেশন ট্রেস করো, জানা তো যাক ওরা কোথায় রয়েছে। তোরা তিনজন রজতকে মার্ডার করেছিস, হ্যাঁ? তারপর স্ত্রীকে রেপ করেছিস, হ্যাঁ? বিরাট বড় গুন্ডা হয়ে গেছিস। সত্যি কথা বল, না হলে ছাল ছাড়িয়ে নেবো। না না স্যার, আমরা কাউকে মারিনি স্যার, আমরা রজতকে মারিনি। মায়ের দিবি বলছি স্যার, আমরা কাউকে মারিনি, আমাদের যেতে দিন স্যার, আমরা জানি না স্যার। রজত তোদের চাকরি থেকে তাড়িয়ে দিয়েছিল না? খুব খারাপ লেগেছিল না? না স্যার, না না স্যার, আমরা স্যার কিছু করিনি স্যার, কিছু করিনি স্যার, আমরা জানি না স্যার। স্যার আমরা রজত স্যারের সাথে বেইমানি করেছিলাম স্যার, আমি ওনার বিল্ডিং এর কাজ আটকে দিয়েছিলাম স্যার, যাতে ওর বিজনেসের ক্ষতি হয় স্যার। কোনো বিশেষ কারণ? স্যার রজতের দাদা দীপক আমাদের এরকম করতে বলেছিল। ওই বলেছিল আমাদের ওয়ার্কারদের স্ট্রাইক করে দিতে, মোটা টাকা দিয়েছিল এই কাজ করানোর জন্য আমাদেরকে। সত্যিটা বল। সম্পত্তির জন্য আমার বাবা আমাদের 3 ভাইয়ের জন্য সমান সমান সম্পত্তি রেখে গিয়েছিল। রজতের নামে একটা প্ল্যান্ট ছিল ভোপালে, আমি চাইছিলাম কি ওই সম্পত্তিটা বিক্রি করে দিই, আর ও রেডিও হয়ে গিয়েছিল। আর শেষ মুহূর্তে প্রীতি ওকে মানা করে, তখন ও বিক্রি করতে না করে। আমি ভাবলাম আমি যদি ওর বিজনেসে ক্ষতি করে দিই, তখন ও বাধ্য হয়ে টাকার জন্য সম্পত্তি বিক্রি করবে, আর তখন আমি সুযোগকে কাজে লাগিয়ে ওর সম্পত্তি আমি কিনে নেব। তোমার যখন এই প্ল্যানটা ফেল করলো, তখন তুমি সাবনিস ব্রাদার্সের সঙ্গে মিলে ভাইকে হত্যা করলে। আর যখন প্রীতির কথা শুনে তোমার ভাই প্রপার্টি বেচতে নারাজ হয়, তখন তুমি ভাইয়ের বউকে রেপও করালে। বিশ্বাস করুন স্যার, এরকম করা তো দূরের কথা, আমি এরকম ভাবতেও পারি না। সম্পত্তির লোভে অন্ধ ঠিকই হয়েছিলাম, আর ওর জন্য আমি আমার ভাইকে খুন করব, এতটা নীচ আমি নই স্যার। তুমি সাবনিস ভাইদের স্কেচ চিনতেও অস্বীকার করেছিলে, তারপর তুমি আবার ওদের ফোন করে লোকাতে বললে। বোকা ভাবো নাকি আমাদের? বলা ওই 3 জনের স্কেচ দেখে আমি ভয় পেয়ে গেছিলাম স্যার। আমি চাইছিলাম না যে কোনোভাবেই এই কেসে আমার নাম জড়িয়ে যাক। মিথ্যে বলছো। প্রীতি ওই লোকেদের কথাই বলেছিল, ওরা 3 জনে ক্রাইম সিনে ছিল, আর তোমার কথা মতোই ওরা মার্ডার করেছে। স্যার, যাকে ভরসা করে আপনি আমার ওপর দোষ দিচ্ছেন, সে ভরসার যোগ্য নয়। কি বলতে চাও তুমি? স্যার, আমার ভাই প্রীতিকে খুবই ভালোবাসতো, কিন্তু এই বিয়েতেও খুশি ছিল না। আর প্রীতির তো কাজই হলো লোককে নিজের জালে ফাঁসানো। শুধু রজতকেই নয়, ছোট ভাই শুভমকেও নিজের জালে ফাঁসিয়েছিল।
শেষবার যখন আমি ওর বাড়িতে যাই তখন আমি শুভম আর প্রীতিকে একসাথে দেখে ফেলি। দাদা, আপনি এখনো ঘুমোননি? আমি তখনই বুঝে গিয়েছিলাম দুজনের মধ্যে কিছু একটা চলছে। এই কেসটা সমাধানের বদলে জটিল হয়ে যাচ্ছে। গুপ্ত ফ্যামিলিতে সবকিছু তেমন নয় যেমন দেখানো হয়। এবার তো এই ফ্যামিলিটা ঠিকই কুষ্টি বার করতে হবে। শুভম গুপ্তাকে তুলে নিয়ে এসো। ঠিক আছে স্যার। প্রশ্নগুলো বেশি ঘুরিয়ে পেঁচিয়ে করবো না, তাই সোজা পয়েন্টে আসছি। প্রীতির সঙ্গে তোর কিরকম রিলেশন ছিল? স্যার, বৌদি উনি আমার। শুধু বৌদি না, আরো কিছু? সত্যি কথা বলবি? স্যার, এগুলো কি প্রশ্ন করছেন আপনি আমাকে? আমি বললাম না উনি আমার বৌদি। দীপক তোর আর প্রীতির ব্যাপারে আমাদের অনেক কিছু বলেছে। স্যার, এর জন্যই আমি নিজের বাড়িটা ছেড়ে দিয়েছিলাম। এগুলো শুধুই কথা, এর পেছনে কোনো সত্যি নেই। দেখ, শেষ সুযোগ দিচ্ছি। স্যার, শুধু একবার আমরা একে অপরের কাছে এসেছিলাম, তারপর এত তাড়াতাড়ি সেটা হয়েছিল যে আমরা কেউ ঠিক করে বুঝেই উঠতে পারিনি এই ব্যাপারটা। স্যার, দাদার খুব মদ খাওয়ার অভ্যেস ছিল, আর ওই রাতে ও বৌদিকে মদকে মারছিল, আর তারপরও বাড়ি ছেড়ে চলে গেল। বৌদি খুব কাঁদছিল স্যার। বৌদি, দাদার সাথে আবার ঝগড়া হয়েছে নাকি? আর কি হবে? বৌদি, আমি তোমার চোখে এরকম জল দেখতে পারি না। স্যার, তারপর থেকে আমাদের মধ্যে কখনো কিচ্ছু হয়নি। আমরা দুজন ওই ব্যাপারটাকে ভুলে গেছিলাম। আমরা নিজেদের ভুলটাকে নিজেরাই শুধরে নিয়েছিলাম। যে দাদা তোকে তার বাড়িতে রাখলো তার সাথেই বেইমানি করলি? বাহ। স্যার, আমি হ্যাঁ করেছি বেইমানি, কিন্তু আপনি একই প্রশ্ন আমাকে কেন বারবার করছেন? কারণ তুই তো দাদার মার্ডারের কেসে প্রাইম সাসপেক্ট। প্রীতিকে পাবার জন্য তুই তো দাদাকে মার্ডার করেছিস। স্যার, আমি নিজের দাদার খুন কেন করতে যাব? আর তারপর আমি নিজের বৌদির রেপ কেন করাবো? আর স্যার, সব থেকে বড় প্রশ্ন এটাই হলো যে সানি কোথায়? এই কথাটা আপনি আগে বলেননি কেন? ওই ঘটনাটা আমি আর মনে করতে চাইনি। ওটা আমার ভুল ছিল, আমার দুর্বলতা ছিল। ওই দিনের পর আমি আমার ভুল বুঝতে পেরেছিলাম। আমরা দুজন ডিসাইড করেছিলাম আমরা এই সম্পর্কটাকে, এই ভুলটাকে এখানে সবকিছু শেষ করে দেব। আমি রজতকে খুব ভালোবাসতাম, ও আমাকে খুব ভালোবাসতো। ও একজন ভালো বাবা শুধু নয়, একজন স্বামীও। সানি ওর জীবনের সবকিছু ছিল। সানির খুশির জন্য ও সবকিছু করতে পারতো। চোর চোর চোর! এই পয়সা না দিয়ে পালাচ্ছিস? হ্যাঁ, সারা চুরি করে পালাচ্ছিলি? এই যে স্যার দেখুন, পয়সা দিল না, ফ্রিতে জুস খেয়ে নিয়েছে। বাবু, কি নাম তোমার? সানি গুপ্তা। আমি রাজগড় পুলিশ স্টেশন থেকে সাব ইন্সপেক্টর মোহন রায় বলছি। স্যার, যে বাচ্চাটা মিসিং ছিল সানি গুপ্তা, ওকে বাজারের মধ্যে পেয়েছি, রাজগড় বাজারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমাদের দেশে প্রতিদিন হাজার হাজার বাচ্চা নিখোঁজ হচ্ছে, কিন্তু দুর্ভাগ্যবশত ফিরে পাওয়া বাচ্চার সংখ্যা খুবই কম হয়।
এই বাচ্চারা হয় চাইল্ড ট্রাফিকিং এর জালে ফেঁসে যায়, আর না হলে তাদের পঙ্গু বানিয়ে বড় বড় শহরে ভিক্ষা করতে বাধ্য করা হয়। এমন এক ভবিষ্যতের দিকে এদের ঠেলে দেওয়া হয় যেখান থেকে ফিরে আসার কোনো রাস্তা থাকে না। কিন্তু ভাগ্য সানির সঙ্গ দিল আর পুলিশ তাকে খুঁজে পেল, কিন্তু সব কেসে এমনটা হয় না। এই জন্য আপনাদের কাছে অনুরোধ, যদি আপনি রাস্তায় কোনো বেনাম বা হারিয়ে যাওয়া বাচ্চাকে দেখেন তাহলে দ্রুত পুলিশকে খবর দিন। হতে পারে আপনার জন্য হয়তো কোনো বাচ্চা তার পরিবার, তার মা বাবার কাছে ফিরে যেতে পারবে। সানি, আমার ছেলে সানি, সানি। কোথায় ছিলি তুই এতদিন? কোথায় ছিলি? এখানে আমার কাছে তোর কিছু হয়নি তো বাবা? সানি, আপনি চিন্তা করবেন না, সানি একদম ঠিক আছে। ওর মেডিকেল চেকআপ আমরা করিয়েছি, শুধু একটু ভয় পেয়েছে। থ্যাংক ইউ সো মাচ ইন্সপেক্টর স্যার, আপনার জন্য আমি সানিকে ফিরে পেলাম। ওকে না পেলে তো আমি মরেই যেতাম। সানিকে আমরা কথা দিয়েছি যে সানিকে আমরা আরো আইসক্রিম কিনে দেবো। হ্যাঁ, কিন্তু তোমাকেও রিটার্নে আমাদের কিছু দিতে হবে। তোমাকে আর তোমার মাকে আমরা অ্যাক্সিডেন্ট স্পটে নিয়ে যাব, ঠিক আছে? কিন্তু ও এখনো ভয় পেয়ে আছে। এইমাত্র তো বাড়ি ফিরলো, তাহলে আপনি কেন ওকে এখন? আপনি চিন্তা করবেন না, আমরা আপনার সঙ্গে যাব। আপনি ছাড়া সানি একমাত্র আই উইটনেস যেই কেসে আমাদের সাহায্য করতে পারে। কি হলো বাবা? বাবা আমাকে এখানে ছেড়েছিল। তুই পালা, লুকিয়ে যা কোথাও। বাবা, তুমি কোথায় লুকিয়েছিলে? সালা, একবার পেলে তোকে আমি ছাড়বো না। আচ্ছা, তুমি ওটা দেখেছিলে? হ্যাঁ, কিন্তু ওদের মুখটা ঢাকা ছিল। কিন্তু আপনি তো বলছিলেন। স্যার, হয়তো সানি দেখতে পায়নি। ও চলে যাবার পর ওরা ওদের মুখ থেকে গামছা সরিয়ে নিয়েছিল। তারপর তুমি কি করলে? তারপর আমি ওইদিকে পালিয়ে গেছি। বাবা, গাড়িতে কজন লোক ছিল? আঙ্কেল 4 জন। তুমি ঠিক জানো তো বাবা, গাড়িতে 4 জন ছিল? তুমি চিনতে পারবে তো? তোমার মনে আছে কি গাড়ি ছিল? সাদা রঙের বড় গাড়ি। সাদা রঙের বড় গাড়ি। একটা কাজ করো, হাইওয়ের আশেপাশে যত পেট্রোল পাম্প আর ধাবা আছে সব জায়গায় গিয়ে চেক করো। ঠিক আছে স্যার। প্রবীণ, সানির সাক্ষ্য তো কেসটার মোড়ই ঘুরিয়ে দিয়েছে। এবার মনে হচ্ছে আমরা ওদের ধরতে পারবো। সানি একমাত্র আই উইটনেস যার সঙ্গে আমাদের কথা হয়নি। কিন্তু এত বড় ভোপাল শহরে ওই এসইউভি কে খুঁজবো কি করে? নাম্বার আর মডেলটাও তো জানি না ওই গাড়িটার। খড়ের গাদার মধ্যে সূচ খোঁজার মতো কাজ। প্রবীণ, অসম্ভব তো নয়। ওই গাড়ি ছাড়া আর কোনো লিড নেই। তুমি এক কাজ করো, আশপাশে যতগুলো পেট্রোল পাম্প আছে সেগুলো সিসিটিভি ফুটেজ চেক করো। ধাবা, দোকানগুলোতে সব জায়গায় জিজ্ঞাসাবাদ করো। কোনো না কোনো লিড নিশ্চয়ই পাওয়া যাবে। স্যার, স্যার এই হলো ক্রাইম সিনের পাশে পেট্রোল পাম্পের সিসিটিভি ফুটেজ। আর কিছু প্রমাণ পেলে? স্যার, মার্ডারে কিছুক্ষণ আগে ওখান থেকে এই দুটো এসইউভি গিয়েছিল। একটু পেছনে নিয়ে যাও। এই গাড়িটার মধ্যে 4 জন বসে আছে, কিন্তু এদিকে প্রীতি বলছিল 3 জন ছিল। জানি না কেন ওই গাড়িটা নিয়ে সন্দেহ হচ্ছে। একটা কাজ করো, এই গাড়ি থেকে যে লোকটা বেরিয়েছে এর আইডেন্টিটি খোঁজ নাও আর আমাকে ইনফর্ম করো। গাড়িতে চতুর্থ ব্যক্তি কে ছিল? আর যদি অপরাধী 4 জন হয়ে থাকে তাহলে প্রীতি এই চতুর্থ ব্যক্তিকে কেন দেখলো না? পুলিশ জানতো যে এই চতুর্থ ব্যক্তি এই কেসের জন্য গুরুত্বপূর্ণ সূত্র হতে পারে, তাই পুলিশ সম্পূর্ণভাবে এই চতুর্থ ব্যক্তির সন্ধানে লেগে পড়ল। জয়েন স্যার, বিদিশা পুলিশ স্টেশন থেকে বলছিলাম স্যার। যে লোকটা ছবি পাঠিয়েছেন স্যার, ওই লোকটার নাম ভানু সিং স্যার। ও একটা এখানকার খুব বড় দাগি আসামি। স্যার, ওরা এখানেই আছে। এখানে তো তালা দেওয়া আছে। কি দাদা, এখানে আর কতদিন আটকে থাকবো আমরা? আর কিছুদিন অপেক্ষা করবো। কি কিছুদিন? এতদিন ধরে এখানেই বসে আছি, বসে এখানে। ভেতর কেউ রয়েছে। তুমি একটা কাজ করো, তুমি এই রাস্তা দিয়ে যাও আর তুমি পিছন দিক দিয়ে যাও।
পুলিশ এসে গেছে। পালা, 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 পুলিশ চলে এসেছে। তাড়াতাড়ি পালা পালা পালা, উপর দিয়ে পালা। হ্যাঁ, টপকে যা, টপকে যা, লাফ দে নিচে। এই বেটা, কোথায় যাচ্ছিস? আরে তাড়াতাড়ি পালা, চল চল তাড়াতাড়ি, পুলিশ। ধরো ওকে। এই, নাম। আরে ধরো ওকে। নাম নিচে। বার করেছি তোদের রিপোর্ট আমি। ছোটখাটো চুরি তো অনেক করেছিস, কিন্তু এবার বেশ বড় দান মেরেছিস। হ্যাঁ, চুরির সঙ্গে সঙ্গে মার্ডার, আর তারপরে রেপও। নিজেদের দোষ স্বীকার করে নে, নাহলে এবার ফাঁসি একদম নিশ্চিত। হ্যাঁ স্যার, আমরা সবাই মিলে এই লোকটাকে মেরেছি। আর রেপ? রেপও আমরাই করেছি স্যার, আমরাই করেছি। পুরো কথা বল, পুরো কথা বল। 5 লাখ টাকা দেওয়া হয়েছিল আমাদের এই কাজ করার জন্য। সেই চতুর্থ লোকটাকে? ওর নাম হলো বল। স্যার ছেড়ে দিন স্যার আমাকে। স্যার ছেড়ে দিন স্যার। বল কেন করেছিস? আমাকে ছেড়ে দিন স্যার। বল সত্যিটা। বরযাত্রী সব বলে দিয়েছে, শুধু বর বাকি আছে। বল। স্যার আমি কিছু করিনি স্যার, সত্যি বলছি আমি কিছু করিনি, আমাকে ছেড়ে দিন, আমি কিছু করিনি। কেন মারলি রজতকে? ভানু আমাদের সবকিছু বলে দিয়েছে। সেটাতে তুই ছিলিস সেই চতুর্থ লোক। স্যার আমি মেরেছি দাদাকে, বদলা নিতে চাইছিলাম। কোন ব্যাপারের বদলা? ওই আমি বিজনেস করতে চাইছিলাম, তাই ওর কাছ থেকে টাকা চেয়েছিলাম স্যার, কিন্তু ও দেয়নি, তাই ওকে আমি মেরে দিয়েছি স্যার, মেরে দিয়েছি, তাই আমি ওকে মেরে দিয়েছি। ঢোকা ওকে লোকাবে। আমি ওকে মারেছি। আমার মনে হচ্ছে ব্যাপারটা গন্ডগোলের। প্রীতি এত বড় ভুল কি করে করতে পারে যে ও দাগি আসামিদের বদলে সাবনিস ভাইদের কথা আমাদের বলল? টিমের বাকি খেলোয়াড়দের তো পাওয়া গেছে, টিমের ক্যাপ্টেনকে ধরতে হবে। কোথায় শুভম? আপনি এসছেন, ও চলে আসবে। বসুন না। নিন, এসে গেছে আপনার স্বামীর মার্ডারের মাস্টার মাইন্ড। কিন্তু এর পেছনে এর একা মাথা কাজ করছে না, এর পেছনে আরও একটা মাস্টার মাইন্ড আছে। যেমন সে রাত্রে আপনি আমাদের বলেছিলেন, মার্ডারের রাত্রে 3 জন লোক ছিল, কিন্তু আপনার ছেলেকে যখন আমরা জিজ্ঞেস করলাম তো ও বলল 4 জন লোক ছিল। আমরা সিসিটিভি ফুটেজ চেক করেছি, 4 জন লোকই ছিল। সানি একদম ঠিক বলেছে, চতুর্থ জন ওই শুভম ছিল। এখন তুমি বলবে না ওকে দিয়ে বার করাবো? নিয়ে যাও ওকে ভেতরে, মারো আর সত্যিটা বার করো। ছেড়ে দিন ওকে, মারবেন না ওকে। ইন্সপেক্টর স্যার, ওর কোনো দোষ নেই, দোষ আমি করেছি। আরে তুমি কি পাগল হয়ে গেছো নাকি? এসব কি বলছো তুমি? শুভম, মিথ্যে কথা বলে আমার কোনো লাভ নেই। না, ইন্সপেক্টর স্যার, রজতের 8 মাস ধরে বিজনেস লস রান করছিল, আর ও মদ খেতে শুরু করে। ও জানুয়ারির মতো আমাকে বাড়ি ফিরে মারতো, আমার জীবনটা নরক হয়ে গিয়েছিল। কিন্তু শুভম আমাকে সামলায়। যে ভালোবাসা আমাকে রজত দেয়নি, সেটা শুভম আমাকে দিয়েছিল। ব্যাস, তারপর থেকে আমি শুভমকে ভালোবাসি, আর আমরা দুজনে মিলে ওকে মারবার প্ল্যান করি। প্ল্যান তো ভালোই ছিল, কিন্তু ফেল হয়ে গেল, তাই না? তবে কেউ না রেপও প্ল্যানেরই কোনো অংশ ছিল? বল না। আরে ছাড়ো, আরে ছাড়ো ছাড়ো।
আমি ভাবলাম গুলিটা আমার দাদার লেগেছে, কিন্তু তারপরে আমি আরেকটা গুলি চলার আওয়াজ পেলাম। আমি ভাবলাম কোনো গন্ডগোল হয়েছে। কি করছো তোমরা? এই ছাড়ো ওকে! ছাড়ো ওকে, ছাড়ো! আরে জানি আমরা তুই ওকে ভালোবাসিস, একটু আমাদেরও ভালোবাসতে দে না। চুপ, একদম চুপ করে থাকবি, কোনো আওয়াজ নয়। কে ওখানে? ওখানে কে আছে? শোন, কেউ এসে গেছে, চল জিনিসপত্র নিয়ে পালা। প্রীতি, 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 এই ওখানে কে রে? প্রীতি, এখন আমার শুধু একটা কথা মাথায় ঢুকছে না, যে তুমি সাবনিস ভাইদের মিথ্যে স্কেচ বানিয়ে ওদেরকে কেন ফাঁসালে? কারণ ও রজতের বিজনেস পার্টনার ছিল, ওর সাথে ঝগড়া হয়েছিল। আমি ভেবেছিলাম যদি ওদেরকে ফাঁসানো যায় তাহলে। দেখুন, আগে টাকা দিন, তারপরেই আপনার বিল্ডিং এর কাজ হবে। কেন দেবো টাকা? আমাদের তো কথা হয়ে গেছিল। তোমরা আবার এসেছো টাকা নেওয়ার জন্য? বেঈমান সব। চলো বেরো এখান থেকে। নিজের মুখ সামলে কথা বলো একদম। যদি আমরা নিজেদের অকাত দেখাই না, তাহলে ভূপাল থেকে গায়েব হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, দেখে নেবো। এখন বেরো এখান থেকে, আর কোনোদিন যেন মুখ না দেখে। ভালো বললেন না, ছাড়বো না আপনাকে। দেখে নেবো সালা তোকে, ছাড়বো না একে। বেঈমান কোথাকার। নিয়ে যাও এদের দুইজনকে। চলো। সম্পর্কের মর্যাদা ভুলে গিয়ে শুভম আর প্রীতি যে অপরাধ করেছিল তার শাস্তি তাদের পেতেই হতো। সানির কথাতে এই কেসের দিক শুধু পরিবর্তনই করেনি, বরং আসল অপরাধীদের জেলের ভিতর পাঠিয়ে দিয়েছে। শুভম আর প্রীতিকে রজতকে হত্যার ষড়যন্ত্র করার জন্য আর ভানু সিং এবং তার সঙ্গীদের রজতকে হত্যা করার জন্য যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। শুভম তার ভাইয়ের বিশ্বাস ভেঙেছিল আর প্রীতি স্ত্রীর মর্যাদাকে কলঙ্কিত করেছে। যদি তার স্বামীর ব্যবহারে কোনো সমস্যা থেকে থাকে তাহলে সে চাইলে স্বামীর থেকে আলাদা থাকতেই পারত, কিন্তু সে রাস্তা আলাদা করার পরিবর্তে রজতকেই রাস্তা থেকে সরিয়ে দিল। কাউকে জীবন থেকে সরিয়ে দিয়ে কারো প্রাণ নিয়ে আপনি নিজের জীবন তৈরি করতে পারেন না। এই কথা বলে আমি অনুপ সোনি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনাদের সঙ্গে আবার দেখা হবে পরবর্তী এপিসোডে আরো একটা চমকে দেওয়ার মতো কেস নিয়ে। ততক্ষণ নিজের এবং নিজের পরিবারের খেয়াল রাখুন আর দেখতে থাকুন ক্রাইম পেট্রোল ডায়াল 100। শিক্ষা একজনের, জ্ঞান আমাদের সবার। জয় হিন্দ।